তুমি পার্টি পদ রিনিউয়াল করবে কি করবে না তার সময়সীমা ছিল, তা সত্ত্বেও এই যে এখন একটা আলোচনা, এই আলোচনাগুলোকে কি কোথাও মনে হয় যে একেবারে ব্যক্তিগত পরিসরে মানুষ ঢুকে প্রশ্নগুলো করে? রাস্তাঘাট খারাপ, হাসপাতাল নেই, এই অঞ্চলের একজন বাসিন্দা আরজি করে গিয়ে মারা গেছেন চিকিৎসা নিতে গিয়ে। ফলে বেসিক যে জিনিসগুলো এই অঞ্চলের মানুষ ট্যাক্স পেয়ার হিসেবে দাবি করতে পারে, তার একটাও এখানে ঠিক পূর্ণ হয়নি। তুমি যদি ৪ তারিখের ভোটে রেজাল্টের দিন বিকেলবেলা দুপুরবেলা দেখা গেল এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থীর নাম দীপশিতা ধর, প্রথম কোন কাজটা করতে চাইলে? গতকাল উনি খুব ভালো কথা লিখেছেন, কিন্তু তৃণমূল তো বেশি দিন ভালো কথা বলতে পারবেন না। দিনের পর দিন যারা এই টলিউডটাকে একেবারে নিজের সিন্ডিকেট বানিয়ে রেখেছে, আর তাদের অবহেলার কারণে রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যু হয়েছে। মানুষ তাদের যে সমস্যা বলছেন সেটাই আমাদের এজেন্ডা হচ্ছে, সেটাই আমাদের ম্যানিফেস্টো হচ্ছে। তবু যে মানুষ ভালোবাসছেন তারা এই কারণে ভালোবাসছেন, কারণ আমরা একটা নির্দিষ্ট আদর্শের প্রতি অবিচল। সে আদর্শের প্রতি আসলেই ভালোবাসা, আদর্শের প্রতিভু হিসেবে আমাদের ভালোবাসা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কৃতি প্রাক্তনী, একসময় সেখানকার ছাত্র রাজনীতির অন্যতম মুখ তুমি, সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় মিস করো? এটা কিছুটা আমরা তখনও বলেছিলাম, কিছুটা ষড়যন্ত্রের মতোই আমরা দেখেছিলাম। নমস্কার, ইনফোপালস বেঙ্গলে মুখোমুখি সোজা কথায় আজকে আমাদের অতিথি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা, প্রথমেই তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। বালি, শ্রীরামপুর, তারপরে দমদম উত্তর, পার্থক্য? আমি যখন বালিতে লড়েছিলাম তখন তো একেবারেই ছোট, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমার ইলেকশন কি সেটা বুঝতে বুঝতেই আমার ইলেকশনটা কেটে গেছিল। আমার জন্য 2024-এর লোকসভার ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ তখন আমি কিছুটা বুঝতে পেরেছি, ওই এলাকার সঙ্গে আমার আগে থেকে সংযোগ ছিলাম, ওই এলাকার বাসিন্দা, এবং 2 মাস 2.5 মাস আমার প্রায় সময় পেয়েছিলাম। 2024-এর ইলেকশনে আমি সবচেয়ে বেশি যে পশ্চিমবঙ্গের রাজনীতি কি, তার ব্যাকরণ এবিসিডি সেটা খুব স্পষ্টভাবে বোঝা গেছে। দমদম উত্তর চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং ঠিকই, কিন্তু এলাকার মানুষ যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এবং এই এলাকাটা বিস্তীর্ণ অঞ্চল, উদ্বাস্তু অঞ্চল, তো আমার জন্য রিলেট করতে কোথাও খুব সমস্যা হয়নি। আমার মনে হচ্ছে আমার ছোটবেলা এবং এই এলাকারটা যেরকম, সেটা খুব ডিফারেন্ট নয়, অনেকটা একরকমই। আরেকটা যেটা কথা যেটা শোনা যাচ্ছিল, এই বছর উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তোমার নাম বা তোমাকে অনেক মানে ভাবা হয়েছিল যে তুমি প্রার্থী হবে, সেখানে প্রার্থী পরিবর্তিত হয়ে মীনাক্ষী মুখার্জি এটা হয়েছে। কে ভেবেছিল, এটা কে কোথায় বলেছে? মানে এই যে আমি উত্তরপাড়ায় ক্যান্ডিডেট হব, এ কথা না পার্টির কোথাও বলা হয়েছে, না আমি কোনোদিনও কোথাও বলেছি। আমাদের পার্টিতে এরকম আমার সিট ওর সিট এসব হয় না। পার্টির মনে হয়েছে যাকে যেখানে দিলে পার্টির ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ হতে পারে, তাকে সেখানে দাঁড় করানো হয়েছে। এই যে কথাটা তুমি বললে, মাঝখানে যখন প্রতিকুর রহমান দল ছাড়লো তখন তোমাকে নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, তুমি তোমার পার্টির সদস্যপদ রিনিউয়াল করাওনি। এই বিষয়টা, এই যে আলোচনা, এটা কি আদৌ আলোচনার একটা বিষয়? তুমি পার্টি পদ রিনিউয়াল করবে কি করবে না তার সময়সীমা ছিল, তা সত্ত্বেও এই যে এখন একটা আলোচনা, এই আলোচনাগুলোকে কি কোথাও মনে হয় যে একেবারে ব্যক্তিগত পরিসরে মানুষ ঢুকে প্রশ্নগুলো করে? এটা কিছুটা আমরা তখনও বলেছিলাম, কিছুটা ষড়যন্ত্রের মতোই আমরা দেখেছিলাম। আমার পার্টি রিনিউয়াল কখন হবে, কবে হবে, কোথায় হবে, কেন হবে কি হবে না, সেটা কারো জানার বিষয় না। সেটা বিষয়ে খুব আলোচনা হওয়ার প্রয়োজন নেই। আমার যদি কখনো মনে হয় আমার পার্টি ছাড়ার ইচ্ছে, আমি বলবো যে আমি পার্টি ছেড়ে দিলাম। আমার যদি কোনো মনে হয় আমি অন্য কোনো দলে যাচ্ছি, আমি বলবো। আমার যদি কখনো মনে হয় যে পার্টি দিয়ে হচ্ছে, আমি বলবো। আমি তো সেরকম কোনো কথা বলিনি। এবং এরকম একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিভাবে বাইরে গেল, কারা নিয়ে এলো, কেনই বা নিয়ে এত চর্চা হলো, এই সবটাই আমাদের ষড়যন্ত্র মনে হয়েছে। খুব কনসিয়াসলি আমাদের কয়েকজনকে, শুধু আমার ক্ষেত্রে তো ব্যাপারটা ছিল না, আরো 2-3 জনের নাম ভাসিয়ে দেওয়া, আমাদেরকে ডিসক্রেডিট করার জন্য। আমাদের ক্রেডিবিলিটি, আমাদের বিরুদ্ধে বলার কিছু নেই, আমাদের বিরুদ্ধে ইচ্ছা করে আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা। তুমি প্রচার করছো বেশ কিছুদিন ধরে এই জায়গায়, এই প্রচারে এখানে এসে কি সমস্যাটা তোমার মূলত মনে হয়েছে যে এখানকার মানুষের সব থেকে ভয়ঙ্কর সমস্যার সবচেয়ে মধ্যে সমস্যাটা আছে? হচ্ছে, আপনিও বুঝতে পারছেন, আমরা এখানে বসে থাকতে পারছি না, মশা। প্রচন্ড মশা। এবং মশার কারণ হচ্ছে খোলা ড্রেন, ড্রেনগুলো পরিষ্কার হয় না, খোলা খাল, সেগুলো পরিষ্কার হয় না। আমরা যখন এখানে বসে আছি, সামনে দিয়েও একটা খালি গেছে, মানে সাঁকোটা যে তৈরি হচ্ছে, সাঁকোটা কোনো নদীর উপর তৈরি হয়নি, খালের উপর তৈরি হয়েছে, মানে একদম কালো, ভয়ঙ্কর, বিচ্ছিরি রকম দুর্গন্ধময় জল। এই যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ হয় না। মানুষের বাড়িতে জল ঢুকে যায়। কিছুদিন আগে এই অঞ্চলের বাড়িতে জল ঢুকে
একটা বাচ্চা জলে ডুবে মারা গেছিল, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। তো ফলে এইটা হচ্ছে এখানকার পুরো পরিষেবার হাল। রাস্তাঘাট খারাপ, হাসপাতাল নেই। এই অঞ্চলের একজন বাসিন্দা আরজি করে গিয়ে মারা গেছেন চিকিৎসা নিতে গিয়ে। ফলে বেসিক যে জিনিসগুলো এই অঞ্চলের মানুষ ট্যাক্স পেয়ার হিসেবে দাবি করতে পারেন, তার একটাও এখানে ঠিক পূর্ণ হয়নি। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। তুমি যদি 4 তারিখের ভোটে রেজাল্টের দিন বিকেলবেলা দুপুরবেলা দেখা গেল এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থীর নাম দীপশিতা ধর, প্রথম কোন কাজটা করতে চাও? আমরা বলেছি পুরো কর্মচারীরা যাদের মাইনে বাকি, বকেয়া বাকি, বোনাস বাকি, সেগুলোকে দিতে হবে। যে মানুষগুলো বহুদিন ধরে কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করছে তাদের পাকা কাজ, তার ব্যবস্থা আমরা করব। অল্প সময় হবে, তাড়াতাড়ি হবে, ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এটাই আমরা করবো। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কৃতি প্রাক্তনী, একসময় সেখানকার ছাত্র রাজনীতির অন্যতম মুখ তুমি, সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি যা- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় মিস করো? না, আমার ঠিক মিস ব্যাপারটা হয় না। আমি কখনো খুব পিছন ফিরে তাকাই না, রিমোর্স, রিগ্রেট এগুলো হয় না। খুব সতত সুখের স্মৃতি, লড়াইয়ের স্মৃতি, বড় হওয়ার স্মৃতি সব আছে। কিন্তু আমি জেএনইউ কে যা দিতে পারতাম, আমি জেএনইউ আমাকে যা যা শেখাতে পারতো, সে পুরো পার্টটাই কমপ্লিট হয়েছে, আমার ক্লোজার হয়েছে। আমি চাই এখন যারা জেএনইউ তে পড়ছে তারা ভালো মানুষ হোক, তারা ভালো করে আন্দোলন করুক, ভালো অ্যাক্টিভিস্ট হোক, কিন্তু আমার খুব পিছনের টান নেই, থাকে না। আরেকটা কথা বলি, সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায় অকাল প্রয়াত, একটা আকস্মিক দুর্ঘটনা, গতকাল তোমরা গেছিলে অনেকেই, সেখানে গিয়ে স্লোগানিং হয়েছে, তাকে লাল পতাকায় মুড়ে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটু বিতর্ক হয়েছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, কুণাল ঘোষ যিনি সব সময় তোমাদের বিরোধিতা করেন, তুমি আপডেটেড নাও। আজকে কুণাল বাবু সকালে, কিন্তু আজকে গতকাল যেটা উনি বলেছিলেন, গতকাল উনি খুব ভালো কথা লিখেছেন, কিন্তু তৃণমূল তো বেশি দিন ভালো কথা বলতে পারবেন না। আজকে সকালে উনি আবার আমাদেরই একেবারে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমাদের মতো কাউকে খানিকটা পয়েন্ট আউট করেই বলেছেন যে আমরা যা করেছি সেটা অসভ্যতা। এখন আমার কমরেড রাহুলদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক কি সে বিষয়ে কিছু বলতে চাই না। আগামী 2 তারিখ আমাদের যে র্যালি হওয়ার কথা ছাত্রদের, তাতে রাহুলদার আমার সাথে হাঁটার কথা। গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে প্রচার বেরোনোর কথা রাহুল ব্যানার্জির। রাহুল ব্যানার্জি আমাদের কতটা স্বজন, কতটা আত্মীয়, কতটা কাছের, তার কোনো সার্টিফিকেট, তার কোনো প্রমাণ আমরা কারোর কাছে দিতে চাই না। যেভাবে ওর মৃত্যু হয়েছে, একদম অবহেলায় মৃত্যু হয়েছে। ওর মতো একটা কৃতি মানুষ, মানে কৃতি মানে শুধু ভালো লেখক, ভালো অভিনেতা নয়, মানুষ হিসেবে একজন কৃতি মানুষ, সেই কৃতি মানুষের ভাবে খুন হওয়ার কথা ছিল না। দিনের পর দিন যারা এই টলিউডটাকে একেবারে নিজের সিন্ডিকেট বানিয়ে রেখেছেন, আর তাদের অবহেলার কারণে রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যু হয়েছে। ফলে তার মৃত্যুতে আমাদের আমাদের যেমন দুঃখ হয়েছে, শোক হয়েছে, আমাদের রাগও হয়েছে ততোধিক। যে মানুষগুলোর বিরুদ্ধে, যে রাজনীতির বিরুদ্ধে রাহুলদার আজীবন লড়াই ছিল, সেই রাজনীতির লোকেরা যখন সাদা জামা কাপড় পরে একদম ওর বডির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটেন, আমাদের বিভিন্ন লোকজনকে ঢুকতে দেয় না, পাড়ার এলাকার বিস্তীর্ণ অংশের মানুষ, গরিব সাধারণ মানুষ, তারা ওর বডির কাছে পৌঁছাতে পারেনি। তারা বাধ্য হয়ে ওই আমাদের যে পার্টি অফিস সেখানে দাঁড়িয়েছিলেন একবার চোখের দেখা পাড়ার ছেলেটাকে দেখবে বলে। রাহুল অরুণোদয় ব্যানার্জি খালি সেলিব্রিটি ছিল না, সে পাড়ার ছেলে ছিল আজীবন। বিজয়গড়ের কলোনি, নাকতলা হাই স্কুল, তাকে মনের মধ্যে নিয়ে ওর জীবন কাটিয়েছে। সেই মানুষগুলো জায়গা পাচ্ছিল না। আমরা স্লোগান দিয়েছি রাগে, আমরা স্লোগান দিয়েছি দুঃখে। আমাদের কমরেডের বিদায়ে আমরা কিভাবে স্লোগান দেব, কিভাবে গান গাইবো, তার পারমিশন কারোর কাছ থেকে আমরা নেবো। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। প্রচারে নতুন নতুন ভূমিকায় বিভিন্ন মানুষকে দেখা গেছে, তোমরা প্রচারের ক্ষেত্রে প্রথম কোন জিনিসটাকে ভাবছো, মানে যাতে করে মানুষের কাছে আরো আমরা দ্রুত আমরা আমাদের পৌঁছানো? কথা বলছি না, আমরা মনোলগ করছি না, আমরা ডায়ালগ করছি। মানুষ তাদের যে সমস্যা বলছেন সেটাই আমাদের এজেন্ডা হচ্ছে, সেটাই আমাদের ম্যানিফেস্টো হচ্ছে। এই যে আমি পুরো কর্মচারীদের কথা বললাম, সেটা আমাদের কথা না, ওরা আমাদের এসে বলেছেন।
ওদের কথা আমরা প্রায়োরিটাইজ করেছি। আজকে প্রচারে বেরিয়েছিলে, বহু মানুষ তোমাকে ফুল দিল, সবাই ছবি তোলার জন্য আসলো, এবং আমরা যেখানে বসে আছি সেই জায়গাতেও বহু মানুষ ওর সঙ্গে দেখা করার জন্য আসলো। এই বিষয়টাকে কেমন ভাবে দেখছো তুমি? খুব ফরচুনেট মনে করি এই ভালোবাসা। আমরা তো কোনো ক্ষমতায় নেই, সরকারে নেই, আমাদের এমএলএ এমপি সিকিউরিটি গার্ড কিচ্ছু নেই, কালো স্করপিও সেটাও নেই, বাবার টাকা কালো টাকা সাদা টাকা কোনো টাকা নেই। তবুও যে মানুষ ভালোবাসছেন তারা এই কারণে ভালোবাসেন কারণ আমরা একটা নির্দিষ্ট আদর্শের প্রতি অবিচল। সেই আদর্শের প্রতি আসলেই ভালোবাসা, আদর্শের প্রতিভূ হিসেবে আমাদের ভালোবাসা। আমরা নিজেদের খুব ফরচুনেট মনে করি এবং দায়িত্বশীল মনে হয় এই ভালোবাসার জন্য আমরা যোগ্য হয়ে উঠি। আমরা কথা বললাম দীপশিতা ধরের সঙ্গে, অনেক কিছু বিষয় নিয়ে উনি আলোচনা করলেন, বললেন সমস্যা সমাধানের জন্য উনি কি করবেন। আগামী দিনে আপনারা দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল। ফিরবো আবার কোনো নতুন প্রার্থীকে নিয়ে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।